Down. শুনতে পাচ্ছেন? স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ওমর ফারুক সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো,
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। অনেকেই তো এখনো জয়েন করে নাই। আর তোমাদের ভিতরে যদি এমন কেউ থাকো যে তোমরা তোমাদের বাবা মায়ের নামে জয়েন করছো, অর্থাৎ নিজের নামটা এখানে দাওনি, নিজের নামটা দিয়ে দাও যাতে চিনতে পারি। স্যার চ্যাট আর শেয়ার স্ক্রিনটা ডিসেবল করে দিলে ভালো হয়। স্ক্রিন শেয়ার থাকবে, তবে স্ক্রিন শেয়ার করার সময় তোমরা যে আঁকাজোকা করো এটা যেন না হয়। না স্যার, চ্যাটটা ডিসেবল করে দিলে ভালো হয়। আচ্ছা, চ্যাট ডিসেবল করলে ওমর ফারুক স্যার। জি স্যার, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। ওই চ্যাট ডিসেবল না করলে বাচ্চারা অযথা লেখালেখি করবে। হ্যাঁ, ওই যে এটা বোধহয় ওই যে আমার হোস্ট অবশ্য আমি না, স্টার্টআপ বাংলাদেশ ওখানে কি আছেন আমি জানি না। হ্যাঁ, আমি ওনাকে রিকোয়েস্ট করবো আর কি, উনি যেন চ্যাটটা অফ করে রাখেন। বাচ্চারা দুষ্টু আছে, লেখালেখি করবে, এটা কাইন্ডলি একটু অফ করে রাখবেন। জি, চ্যাট অফ করা হয়েছে। চ্যাট অফ করে দিতে স্যার। জি জি, থ্যাংক ইউ। আর যে জিনিসটা হলো গিয়ে স্টুডেন্টরা মানে একটু খেয়াল রাখবেন আপনাদের মাইক্রোফোন থেকে অযথা না চলে, এই সম্পূর্ণ জিনিসটা রেকর্ড থাকতেছে। তো মানে আমরা ক্লাসে যেরকম সিরিয়াস থাকি এখানেও ঠিক সেম এটা আমরা ফলো করব। কারণ কি এখানে যা আমরা করি তার একটা কপি রেকর্ড হয়ে থাকতেছে। সো কারো যেন ব্যাড রেপুটেশন ক্রিয়েট না হয়। তো ধন্যবাদ স্যার, আপনি মানে শুরু করতে পারেন। সবাই শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। এবং ক্লাসে একটু রেসপন্স করবা। যখন তোমাদের কথা বলার দরকার পড়বে মাইক অন করে কথা বলবা, কথা বলার দরকার নাই মাইকটা অফ করে দিবা। মাইক সবার অফ না থাকলে আর একজনের শুনতে একটু অসুবিধা হয়, এই জন্য সবাই মাইক অফ রাখবা। আর দ্বিতীয় কথা হচ্ছে, কেউ কিছু জিজ্ঞাসা করতে চাইলে একটু জোরে কথা বলতে হবে অথবা সাউন্ড বাড়াই নিতে পারো, কারণ অনেকের কথা আমার এখানে একটু ভয়েস স্পষ্ট আসে। এটা তোমাদের ওই যে অডিও সেটিংস থেকে সাউন্ড বাড়াই নিতে পারো, সেক্ষেত্রে মনে হয় কোনো সমস্যা হবে না আশা করা যায়। মাসুম স্যার, আপনি একটু নোট রাখেন যদি সম্ভব হয় যে কে কে জয়েন করছে কে কে জয়েন করেনি, কারণ প্রিন্সিপাল স্যার আবার জানতে চাইতে পারে কারা কারা জয়েন করলো কারা কারা করলো না। যদি সম্ভব হয় মার্কশিট নিয়ে এখানে দেখেন কে কে আছে। সবাই কলেজ নাম্বারটা প্রথমে দাও, তাহলে স্যারের চিনতে সুবিধা হবে। তোমাদের নামের রিনেম করে কলেজ নাম্বারটা প্রথমে লেখো, তারপরে তো হাইপেন দিয়ে তোমার শর্ট সংক্ষিপ্ত নামটা লেখো। স্যার আমি স্ক্রিনশট নিয়ে রাখবো যে কারা আছে এখানে, নিয়ে রাখবো। আর আমি মার্কশিট নিয়ে বসছি, আমি দেখছি কারা আসছে কারা আসে নাই। ঠিক আছে, গুড স্যার, শুরু করেন আপনি। ঠিক আছে, আমি শুরু করতে পারি। তোমাদের মনোযোগ আছে তো? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা স্যার হায়ার ম্যাথ না জেনারেল ম্যাথ করাবেন? আচ্ছা, এই জায়গায় লেখা আছে দেখো, আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হলো 10ম শ্রেণীর বাংলা ভার্সন উচ্চতর গণিত। এটা হলো স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি আমি তোমাদের কারো কারোর সাথে কথা বলেছি, কথা বলার পরে আমি যতটুকু জানতে পারছি যে স্থানাঙ্ক জ্যামিতি খুব একটা করানো হয়নি, এই কারণে আসলে স্থানাঙ্ক জ্যামিতি শুরু করতে যাচ্ছি। এখানে দেখো, তোমার এখন যে কিছু কথাবার্তা বলবো এই কথাগুলো তোমাদের আগে থেকেই অনেক কিছু জানা আছে, যে পরস্পর লম্ব এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ, এদের ভিতরে এক্স ও এক্স ড্যাশ হচ্ছে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ এটা হবে ওয়াই অক্ষ। আর এই অক্ষদ্বয়ের যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুকে আমরা মূল বিন্দু বলে থাকি, এটাকে ও দ্বারা প্রকাশ করি। এটা তোমাদের আগে থেকেই জানা আছে। এবং এই এক্স অক্ষের একটা নাম আছে, এটাকে আমরা আনুভূমিক অক্ষ বলি, আবার ওয়াই অক্ষকে বলা হয় উলম্ব অক্ষ। এই চতুর্ভাগটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের এক্স অক্ষের উপরে ওয়াই অক্ষের ডান দিকে যে চতুর্ভাগটা আছে এটাকে প্রথম চতুর্ভাগ বলে থাকে, এটা তোমরা আগে থেকেই জানো। এটা হবে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হবে চতুর্থ চতুর্ভাগ। এবং বিন্দুগুলো বসানোর সুবিধার জন্য আমরা এইভাবে কিছু গ্রিড লাইন ব্যবহার করে থাকি,
যা গ্রাফ পেপারে থাকে, তবে এই চ্যাপ্টারের অঙ্ক করার সময় এই গ্রিড লাইন ব্যবহার করা বাধ্যতামূলক না। কিছু কিছু অঙ্কের জন্য দরকার পড়বে, কিছু কিছু অঙ্কের জন্য এটা দরকার নাই। মানে গ্রিড লাইন দরকার পড়লে তোমরা গ্রাফ পেপার ব্যবহার করবা, গ্রিড লাইন দরকার নাই এরকম যদি হয় সেক্ষেত্রে সরাসরি কাগজে আঁকলেই হবে, স্কেল ব্যবহার করতে হবে। ধরো এখানে একটা বিন্দু নিয়েছি আমি পি বিন্দু, এই পি বিন্দুটার স্থানাঙ্ক হয়েছে পি অফ এক্স ওয়াই। এই ক্ষেত্রে আমি আর একটু ব্যাকে যাই, দেখো পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় সেই ক্ষেত্রে আমরা ও এম এটাকে আমরা বলবো এক্স, ও এম দৈর্ঘ্যটা হয়েছে এক্স, পি এম দৈর্ঘ্যটা হয়েছে ওয়াই। এক্স হয়েছে এখানে পি বিন্দুর ভুজ, ওয়াই পি বিন্দুর কোটি। এই পি বিন্দুটা যে কোনো চতুর্ভাগে থাকতে পারে। সেক্ষেত্রে যদি এক্স পজিটিভ হয়, ওয়াই পজিটিভ হয়, তখন আমরা বুঝবো যে পি বিন্দুটা প্রথম চতুর্ভাগে আছে। এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ এমন যদি হয় তখন পি বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ হলে পি বিন্দুটা তৃতীয় চতুর্ভাগে আছে। আর এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ যদি হয় সেক্ষেত্রে পি বিন্দুটা থাকবে চতুর্থ চতুর্ভাগে। আসলে দাগটা দিশোকে দাগটা মুছে দাও। এখানে আমি তোমাদের আঁকাজোকা করতে নিষেধ করছিলাম, তোমাদের এই ক্লাসটা রেকর্ড হইতেছে। কিছু বিন্দু পাতন অর্থাৎ বিন্দু কিভাবে গ্রাফ পেপারে বসায় সেটা একটু দেখি। যেমন বাম দিকে যদি 1 ঘর এবং উপরের দিকে 6 ঘর গিয়ে একটা বিন্দু পাওয়া যায়, ওই বিন্দুটার স্থানাঙ্ক হবে -1.6। -1.6 বিন্দুটা যদি গ্রাফ পেপারে বসানোর দরকার পড়ে সেই ক্ষেত্রে আমরা বাম দিকে 1 ঘর উপরের দিকে 6 ঘর যাব। ঠিক এইভাবে যদি আমরা ডান দিকে 3 ঘর উপরের দিকে 2 ঘর যাই তাহলে যে বিন্দুটা পাওয়া যাবে এই বিন্দুটা হবে এই বিন্দুটার স্থানাঙ্ক 3.2 বিন্দুটা গ্রাফ পেপারে বসানোর দরকার পড়লে আমরা ডান দিকে 3 ঘর উপরের দিকে 2 ঘর যাব। এইভাবে আরো অন্যান্য বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো আমরা এইভাবে গ্রাফ পেপারে স্থাপন করব। এখানে দেখো একটা বিন্দু আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক ডান দিকে 4 ঘর গিয়ে তারপরও 1 ঘরের অর্ধেক, এই জন্য এক্স এর মান হচ্ছে 4.5, ওয়াই এর মান 5.5, মানে উপরে 5 ঘর গিয়ে তারপরও 1 ঘরের অর্ধেক, এই জন্য এই বিন্দুটা হবে 4.5 5.5। এইভাবে বিন্দু বসানোর ক্ষেত্রে এতক্ষণ যা কিছু বলছি আশা করা যায় এখানে তোমাদের কোনো প্রশ্ন নাই। তারপরেও যদি কেউ কিছু জিজ্ঞাসা করতে চাও জিজ্ঞাসা করতে পারো। তাহলে কারো কোনো প্রশ্ন নাই? ওইটা আসলে তোমাদের ছিল 6 7 8 পর্যন্ত যা তোমরা পড়ালেখা করছো ওই ব্যাপারটা রিভিউ। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ কিছু বলবা বলো। স্যার দূরত্ব কি -3 একক বা -2 একক এরকম হতে পারে স্যার? -3 একক -2 একক হইতেই পারে, তখন x অক্ষ বরাবর -3 ঘর এবং সেটা নেগেটিভ দিকে, y অক্ষ বরাবর -2 ঘর নেগেটিভ দিকে অর্থাৎ নিচের দিকে। আমরা x এর পজিটিভ মান বরাবর বসাবো ও x বরাবর, x এর নেগেটিভ মান হবে ও x প্রাইম বরাবর, y এর পজিটিভ মান হবে ও y বরাবর, y এর নেগেটিভ মান হবে ও y প্রাইম বরাবর। আর কারো কোনো প্রশ্ন? তাহলে কারো কোনো প্রশ্ন নাই তো? এবার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব। অর্থাৎ দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে এইভাবে যে পি বিন্দুর স্থানাঙ্ক হইছে পি অফ x1 y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক হইছে কিউ অফ x2 y2, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পি কিউ আমরা বের করতে চাই। এই পি কিউ দূরত্বটা আমরা কিভাবে বের করব এইটা একটু দেখি। এই অধ্যায়ের মূলত ব্যাপারটাই হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা। এটা হলো তোমাদের এই প্রথমটা 11.1। পি বিন্দু থেকে x অক্ষের উপর pm লম্ব আঁকি, কিউ বিন্দু থেকে x অক্ষের উপরে qn লম্ব আঁকি, পি বিন্দু থেকে qn এর উপরে pr লম্ব আঁকি।
এখন পি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু পি অফ x1 y1, এই কথার অর্থ ও থেকে এম পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে x1, পি থেকে এম পর্যন্ত দূরত্বটা y1, ও থেকে এন পর্যন্ত দূরত্বটা x2, কিউ থেকে এন পর্যন্ত দূরত্বটা y2। সেক্ষেত্রে পি আর যদি আমরা বের করতে চাই, এই পি আর ইকুয়াল টু হবে এম এন। কারণ কি, পি বিন্দু থেকে কিউ আর এর উপর পি আর লম্ব, আবার কিউ এন এক্স অক্ষের উপরে লম্ব, পি এম এক্স অক্ষের উপরে লম্ব। মোট কথা এখানে যতগুলো কোণ আছে সবগুলা কোণ 90 ডিগ্রি আছে। সবগুলা কোণ 90 ডিগ্রি থাকার কারণে এই চতুর্ভুজটা একটা আয়তক্ষেত্র হবে। এই কারণে আমরা বলতে পারি পি থেকে আর এর দূরত্ব এটা এম থেকে এন এর দূরত্ব এটা সমান, আর এম থেকে এন এর দূরত্ব এটা ও এন মাইনাস ও এম। ও এন এটা হবে x2, ও এম এটা হবে x1। এ পর্যন্ত কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, এটা তোমাদের কাছে মোটামুটি নতুন বিষয়। যদি কেউ কিছু এখানে জিজ্ঞাসা করতে চাও জিজ্ঞাসা করতে পারো। তাহলে কারো প্রশ্ন নাই? কিউ আর, এই কিউ আর কে আমরা কিউ এন মাইনাস আর এন লিখতে পারি, আবার আর এন কে পি এম লিখতে পারি। কিউ এন এর পরিবর্তে আমরা কত লিখতে পারবো? দেখো এই এইটা হলো আর এন, অর্থাৎ এই কিউ এন এর পরিবর্তে যেভাবে আছে এটার পরিবর্তে কি লিখতে পারবো? y2। আর এন এর পরিবর্তে আমরা যা লিখছিলাম pm, আর pm এর পরিবর্তে এখানে আছে y1। এই y2 মাইনাস y1 এটা হচ্ছে কিউ আর এর সমান। ঠিক আছে তো? আমরা যেভাবে আঁকছি এই অঙ্কন অনুসারে পি কিউ আর এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি পি কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য। এবার এখান থেকে পি কিউ স্কয়ার সমান এইভাবে লেখা যায়, পি কিউ সমান এইভাবে লেখা যায়। দেখো ওই পি আর এর পরিবর্তে আমরা ওই মান বসাই দিলাম, কিউ আর এর পরিবর্তে মান বসাই দিলাম। পি কিউ সমান x2 মাইনাস x1 হোল স্কয়ার, y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার লিখতে পারি, কারণ a মাইনাস b হোল স্কয়ার আর b মাইনাস a হোল স্কয়ার একই কথা। এ পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করো। কেউ কিছু জিজ্ঞাসা করবে? বলো। এই যে এখানে কি x1 y2 এখানে কি এরকম ধরবো কি এই অনুসারে যে x2 y2? আবার বলো তো, একটু জোরে বলো তোমার কথাটা। মানে বিয়োগ করব কি যে এই অনুসারে যে যেটা 1 ধরছি সেইটাই বিয়োগ করব, প্রথমে দিব না, আগে পরে? এখানে তুমি যে কোনোটা আগে লিখতে পারবা, যে কোনোটা পরে লেখা যাবে, অসুবিধা নেই। তুমি যদি x2 আগে লেখো সেক্ষেত্রে y2 কে আগে লিখবা। উল্টা পাল্টা হইলে অসুবিধা নাই, রেজাল্ট মিলবে। তবে দেখার একটা সৌন্দর্য আছে, মনে রাখার সুবিধার ব্যাপার আছে। এই জন্য তুমি যে কোনোটাকে আগে যে কোনোটাকে পরে লিখতে পারবা। যে কোনো বিন্দুকে তুমি x1 y1, যে কোনো বিন্দুকে x2 y2 ধরতে পারবা। দেখো তোমার উত্তর হয়েছে কিনা, না হলে আবার প্রশ্ন করো। না স্যার, বুঝছি। আমি এইভাবে দুই একটা অঙ্ক এখানে করি, দেখো। তারপরে তোমাদের যত প্রশ্ন আছে প্রশ্নগুলো করবে, এবং তোমরা বইটা খুলে রাখো। বই মোটামুটি এগুলো বইয়ের ভিতরে আছে, বইটা খুলে রাখো, তাহলে তোমাদের আরো কিছু প্রশ্ন আশা করি থাকবে। এ এবং বি দুইটা, এ বি আর বি এ, একটা বিন্দুর স্থানাঙ্ক হয়েছে এ কমা বি, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক হয়েছে বি কমা এ। এইরকম দুইটা বিন্দু, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস এ হোল স্কয়ার, অর্থাৎ x এর মান দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস y এর মান দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। এটা হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র। আমি সূত্র অনুযায়ী এই ব্যাপারটা লিখছি। b মাইনাস এ হোল স্কয়ার যে কথা, a মাইনাস বি হোল স্কয়ার একই কথা।
a মাইনাস বি হোল স্কয়ার দুইবার আছে, এজন্য 2 ইনটু a মাইনাস বি হোল স্কয়ার লিখলাম। এই রুট 2 এর উপরেও আছে, a মাইনাস বি হোল স্কয়ারের উপরেও আছে, যার কারণে এটাকে আমরা এভাবে লিখতে পারি। মডুলাস দেওয়ার কারণ কি? মডুলাস দেওয়ার কারণ হলো দূরত্ব ঋণাত্মক হয় না, কিন্তু a এবং b এর ভিতরে কে বড় কে ছোট আমরা জানি না। a মাইনাস b এটা পজিটিভ নেগেটিভ দুই ধরনের রেজাল্ট হইতে পারে, এই কারণে আমরা মডুলাস ব্যবহার করছি যাতে মাইনাস সাইনটা বাদ যায়। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার ক্ষেত্রে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। তাহলে কারো প্রশ্ন নাই? আর একটা অঙ্ক করি, দেখো এখানে 0 0 একটা বিন্দু আছে, sin θ cos θ একটা বিন্দু আছে, একটা বিন্দুর স্থানাঙ্ক 0 0 অর্থাৎ মূল বিন্দু, আর একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে sin θ, cos θ, অথবা বিন্দুটা এরকমও থাকতে পারতো cos θ, sin θ। যেভাবেই থাকুক sin θ আগে cos θ পরে, cos θ আগে sin θ পরে, দুইটার ক্ষেত্রে একই কথা হবে, মানে রেজাল্ট একই আসবে। তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র 0 - sin θ হোল স্কয়ার প্লাস 0 - cos θ হোল স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, এটা রুট হবে। তাহলে রেজাল্ট হচ্ছে √1, মানে হলো 1। এটা হলো 0 0 অর্থাৎ মূল বিন্দু এবং sin θ cos θ বিন্দু, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এটার উপরে কেউ কিছু জিজ্ঞাসা করতে চাইলে করতে পারো, কারো প্রশ্ন আছে এখানে? নাই? একটু ভিন্ন ধরনের ম্যাথ আছে, দেখো মানে এতক্ষণ যা আমরা করলাম দূরত্ব নির্ণয়, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বের ব্যবহার, দূরত্ব ব্যবহার করে আমরা কি কি করতে পারি তার একটা নমুনা এখানে দেওয়া আছে। সেটা হলো দেখাও যে a5 5, b -5 -5, c -5 √3, 5 √3 এরা একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আমরা যদি ab বের করি সূত্র অনুসারে, দেখো a থেকে b অর্থাৎ a এর স্থানাঙ্কগুলো যদি আমরা আগে লিখি, সেক্ষেত্রে 5 + 5 হোল স্কয়ার প্লাস 5 + 5 হোল স্কয়ার হয়, কারণ এখানে সূত্র ছিল মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। 5 + 5 10, 10 এর বর্গ করলে হবে 100, দুইবার 100 আছে এজন্য 200, 200 এর রুট করলে হবে 10√2, এত একক, একক কথাটা লিখতে হবে। ঠিক এই পদ্ধতিতে যদি আমরা এই সূত্র অনুযায়ী BC বের করি, BC বের করলে -5 প্লাস 5 √3 প্লাস -5 -5 √3 এই হোল স্কয়ার এইভাবে লিখলাম। এই ক্ষেত্রে একটু সাজিয়ে লিখলে আমরা 5 √3 এটা আগে, -5 পরে লিখতে পারি। আর -5 √3 এখান থেকে যদি আমরা মাইনাস সাইনটা কমন নেই, তার উপর বর্গ থাকলে -1 এর বর্গ, এটা +1 হয়ে যায়, যার কারণে এখানে প্লাস আসছে দুটেই। তোমাদের এমন একটা সূত্র শেখা আছে, সেটা হলো a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, এটা 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে a হইছে 5 √3, 5 √3 প্লাস 5 অর্থাৎ a + b হোল স্কয়ার প্লাস 5 √3 -5 মানে a - b হোল স্কয়ার। তাহলে সূত্রটা হবে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এই 2 * 5 √3 এটার যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে 25 3 25 75 হবে, আর 5 এর বর্গ করলে 25 হবে। রেজাল্ট আসতেছে 10√3 একক। এখানে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। এই পর্যন্ত আমরা দুইটা বাহুর দৈর্ঘ্য বের করছি, AB বাহুর দৈর্ঘ্য, BC বাহুর দৈর্ঘ্য আমরা বের করছি। এই দুইটা বাহুর দৈর্ঘ্য বের করছি। এখন এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আশা করি তাহলে কারো প্রশ্ন নাই। তাহলে BC বাহুটা কত? BC বাহুটা হইছে 10√2 একক, আর AB বাহুটা হইছে এটাও 10√2 একক। দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা জানলাম। আর একটা বাহুর দৈর্ঘ্য বাকি আছে, AB বের করছি, BC বের করছি, আরেকটা বাহু আছে AC। AC বাহু দেখো A থেকে C মানে 5 + 5 √3 হোল স্কয়ার, 5 - 5 √3 হোল স্কয়ার একক। এটাকেও ঠিক ওইভাবে লেখা যায়।
এই ক্ষেত্রে 10√2 একক আসতেছে, অর্থাৎ 25 প্লাস 75 100, ডাবল করলে 200, 200 রুট করলে হবে 10√2। তো তিনটা বাহুর দৈর্ঘ্যই দেখো এবি বিসি এসি সবগুলোই 10√2। তিনটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, এবি বিসি এসি এরা যেহেতু সমান, তাহলে আমরা এই ত্রিভুজ এবিসি কে সমবাহু ত্রিভুজ বলতে পারি, অর্থাৎ এ বিন্দু বি বিন্দু সি বিন্দু এরা হলো একটি সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। এই ম্যাথটার ব্যাপারে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। কারো প্রশ্ন নাই? স্যার, বলো। রুটে বিন্দু দেওয়া থাকলে এটা গ্রাফ পেপারে আঁকবো কিভাবে? গ্রাফ পেপারে ওটা অনুমান করে আঁকতে হবে। গ্রাফ পেপারে যখন গ্রাফ পেপার দরকার নাই তখন তুমি গ্রাফ পেপারে আঁকবে না, অর্থাৎ তোমার যখন দেখবা যে এটা গ্রাফ পেপারে খুব বেশি দরকার, মানে আঁকতেই হয়, অর্থাৎ এটা দরকার পড়ে তোমার 11.2 এ, মানে দ্বিতীয় অংশটাই যেখানে ক্ষেত্রফলের অঙ্ক আছে ওখানে দরকার পড়বে। ক্ষেত্রফল ছাড়া এটা দরকার পড়বে না, এই অধ্যায় ম্যাথ করার জন্য এটা দরকার পড়বে না, অর্থাৎ 11.1 এর জন্য দরকার পড়বে না। যখন দরকার নাই তোমার এটা আঁকতে হবে না, মানে নিজের ইচ্ছা করে কাজ বাড়ানোর দরকার নাই, নিজের ইচ্ছা করে কাজ বাড়ানোর দরকার নাই। আর 10√2 কখনো যদি তোমার গ্রাফ পেপারে আঁকতেই হয় দশমিকে নিবা। দশমিকে নিলে আমি কিন্তু এর আগে যখন বিন্দু বসানোর ক্ষেত্রে দশমিকের বিন্দু কিভাবে বসায়, মানে ওই মাঝ বরাবর বসাইতে হয় একটা ঘরের, এটা একটু আগে দেখাইছিলাম। ওইভাবে অনুমান করে মাঝ বরাবর বসাইতে হবে। ধরো তোমার আসছে এখানে 15.3, তাহলে তুমি 15 ঘর গিয়ে আর এক ঘরের 3 ভাগের 1 ভাগে যাইতে পারো। 15.33 তাতেও তুমি 3 ভাগের 1 ভাগে যাইতে পারো, মানে অনুমান করে বসাইতে হবে যে কোথায় হইতে পারে। 15.25 যদি আসে সেক্ষেত্রেও তুমি 4 ভাগের 1 ভাগে যাইতে পারো, অর্থাৎ ওইটা তোমার অনুমান নির্ভর। সঠিকভাবে আসলে ওইটা আমরা বসাইতে পারি না, কিছু কিছু বসানো যায়, কিছু বসানো যায় না। কিছু বসানোর ক্ষেত্রে জ্যামিতিক বা সরঞ্জাম অর্থাৎ ওই কম্পাস ব্যবহার করতে হয়, ওগুলো তোমাদের আপাতত দরকার পড়বে না। ত্রিভুজের ক্ষেত্রে যদি বলে যে এটা কোন ধরনের ত্রিভুজ, সেই ক্ষেত্রে 3 বাহু যদি সমান হয় আমরা এই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলবো। যদি 2 বাহু সমান হয় তখন হবে সমদ্বিবাহু ত্রিভুজ। যদি সমদ্বিবাহু ত্রিভুজ দেখাইতে বলে অথবা যদি বলে যে এটা কোন ধরনের ত্রিভুজ, সবগুলা বাহুর দৈর্ঘ্য বের করার পরে যদি আমরা দেখি 2 বাহু সমান হয়েছে আর একটা অসমান হয়েছে, সেক্ষেত্রে এই ত্রিভুজের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। 3 বাহু যদি সমান হয় এটা বলছে সমবাহু, 2 বাহু সমান হলে সমদ্বিবাহু, আর কোন বাহুই যদি কারো সাথে সমান না হয় তখন ওটার নাম হচ্ছে বিষমবাহু। আর বাহু তিনটা যদি পিথাগোরাসের উপপাদ্য অনুসরণ করে তখন এই ত্রিভুজকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্যের সময় অনেকে বলে থাকে যে কোন দুইটা বাহুর বর্গ করব, যেই দুইটা বাহুর দৈর্ঘ্য দেখো যে আকৃতিতে ছোট আসছে ওই দুইটার বর্গ করো, ওই দুইটার বর্গ করে দেখো যে বড়টার বর্গের সমান হয়েছে কিনা। যদি বড়টার বর্গের সমান হয়ে থাকে তখন ওটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে। আর চতুর্ভুজের ক্ষেত্রে যদি বিপরীত বাহুগুলো সমান হয় তখন ওটার নাম হবে সামান্তরিক। বিপরীত বাহুগুলো সমান হওয়ার পাশাপাশি যদি কর্ণদ্বয় সমান হয় তখন ওর নাম হবে আয়তক্ষেত্র, আয়ত। সকল বাহু সমান হলে রম্বস, সকল বাহু সমান হওয়ার পাশাপাশি কর্ণদ্বয় সমান হলে এটার নাম হবে বর্গ। এখানে একটু ভুল লেখা আছে, এটার নাম হবে বর্গ। আচ্ছা, আমি স্লাইড থেকে স্কিপ করি, স্লাইড দেখানো আমার শেষ। এখন তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।
কারো কোনো প্রশ্ন নাই? স্যার এই যে কে এরকম যদি কোনো মান যদি অজানা থাকে তাই কি করবো? মানে একটা ম্যাথ বলো, আমি ওই ওই ম্যাথটা করি, তাহলে তো তোমার বিষয়টা ক্লিয়ার হবে। আমি বোর্ডে করি। আচ্ছা স্যার, এই যে 5 নাম্বার বই 5 11.1 নাম্বার, 20টা নাম্বার বলো। 244। আচ্ছা 5 নাম্বার প্রশ্নটা দেখো। 5 নাম্বার প্রশ্নে কি আছে? মূল বিন্দু থেকে -5, 5 ও 5 কে বিন্দুদ্বয়ের সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। একটা হচ্ছে -5, 5, আর একটা বিন্দু আছে 5 কে। এই দুইটা বিন্দুর কথা বলা হয়েছে যে এই দুইটা বিন্দু যদি সমদূরবর্তী হয়, এই দুইটা বিন্দু যদি কত মূল বিন্দু থেকে যদি সমান দূরে থাকে, তখন কে এর মানটা কত হবে? মূল বিন্দু থেকে -5, 5 এই বিন্দুর দূরত্ব। মূল বিন্দু 0, 0 থেকে -5, 5 বিন্দুর দূরত্ব। কত হবে? √0 + 5 হোল স্কয়ার প্লাস 0 - 5 হোল স্কয়ার একক। এটা মূল বিন্দু থেকে -5 + 5 বিন্দুর দূরত্ব ইকুয়াল টু √25 + 25 একক, √50 একক। এটা হলো মূল বিন্দু থেকে -5, 5 বিন্দুর দূরত্ব। মূল বিন্দু থেকে 5 কে বিন্দুর দূরত্ব কত সেটাও বের করে নেই। মূল বিন্দু থেকে 5 কে বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে 5 কে বিন্দুর দূরত্ব কত হবে? √0 - 5 হোল স্কয়ার প্লাস 0 - k হোল স্কয়ার একক। তাহলে এখানে কত আসতেছে? √25 প্লাস k স্কয়ার এত একক। প্রশ্নের মধ্যে এই দুইটা দূরত্ব সমান। যে পর্যন্ত লিখছি দেখো, এখানে কারো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে প্রশ্ন করো, প্রশ্ন না থাকলে আমি উপর থেকে অনেক কিছু মুছে দিব। প্রশ্ন নাই? প্রশ্ন মতে
root over 25 plus k square equal to root over 50 উভয় পক্ষকে বর্গ করলে 25 plus k square equal to 50 25 যদি আমরা এই পাশে নিয়ে আসি k square equal to 25 অতএব k equal to প্লাস অথবা মাইনাস 5 কারণ আমাদের যে স্থানাঙ্ক ছিল k সহ ওই k এর মান কিন্তু পজিটিভ নেগেটিভ দুই ধরনের হইতে পারে এই যে 5 কে একটা বিন্দু এই k এর মান তো পজিটিভ নেগেটিভ দুই ধরনেরই হইতে পারে এটা মাইনাস কেও হইতে পারে বা মাইনাস 5 হইতে পারে প্লাস 5 হইতে পারে এইজন্য এটা x অক্ষের উপরেও থাকতে পারে x অক্ষের নিচেও থাকতে পারে অর্থাৎ চিত্রটা এরকম মূল বিন্দু থেকে একটা বলা আছে -5 প্লাস 5 -5 এই দিকে প্লাস 5 এই দিকে এটা একটা বিন্দু আর একটা বিন্দুর ব্যাপারে বলা হয়েছে 5k -5 প্লাস 5 আর একটা হচ্ছে 5k এলো 5k মানে বিন্দুটা এরকম উপরে এবং নিচে দুই জায়গায় থাকতে পারে অর্থাৎ এই মূল বিন্দু থেকে এইটার দূরত্ব মূল বিন্দু থেকে এটার দূরত্ব সমান মূল বিন্দু থেকে এইটার দূরত্ব মূল বিন্দু থেকে এটার দূরত্ব সমান বিন্দুটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে দেখো এই পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা ওই মাইনাস প্লাসে কে যেন প্রশ্ন করতে চাইছিল কে এর ব্যাপারে দেখো তোমার কোনো প্রশ্ন আছে কিনা কে এর মান কেন পজিটিভ নেগেটিভ দুই ধরনের হইলো এটা তুমি বুঝতে পারছো কিনা জি স্যার বুঝছি স্যার দূরত্ব ঋণাত্মক হয় না কিন্তু স্থানাঙ্ক ঋণাত্মক হয় এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে এছাড়া দেখো এখানে 10 নম্বর একটা ম্যাথ আছে 10 নম্বর p of xy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব q32 বিন্দুর দূরত্ব সমান প্রমাণ করো যে y square minus 4y minus 6x plus 3 equal to 0 10 নম্বর বিন্দু ম্যাথটা দেখো p of xy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব q of 32 বিন্দু থেকে এবং q of 32 বিন্দুর দূরত্ব সমান কোন একটা বিন্দু থেকে y অক্ষের দূরত্ব বা x অক্ষের দূরত্ব বলতে কি বোঝায় সেটা একটু দেখো ধরো এখানে p of 23 একটা বিন্দু আছে এখন যদি বলা হয় যে এই বিন্দু থেকে x অক্ষের দূরত্ব কত x অক্ষের দূরত্বটা হলো এই দূরত্বটা y অক্ষের দূরত্বটা কত y অক্ষের দূরত্ব হলো এইটা মানে হলো এই দূরত্বটা এখানে আছে 2 এখানে আছে 3 মানে হলো এই বিন্দু থেকে y অক্ষের দূরত্ব 2 x এর মানটা b বিন্দু থেকে x অক্ষের দূরত্ব 3 মানে y এর মান যদি এই বিন্দুটা এই পাশে থাকে অর্থাৎ বিন্দুটা যদি এমন হয় -2, 3 এই ক্ষেত্রে এই দূরত্বটা হইছে -2 মানে স্থানাঙ্কের ক্ষেত্রে আর এটা হচ্ছে 3 কিন্তু দূরত্ব আসলে ঋণাত্মক হয় না দূরত্ব ঋণাত্মক হয় না এই কারণে আমরা এই বিন্দু থেকে এই রেখার দূরত্বটাকে -2 না বলে আমরা +2 বলবো অর্থাৎ মডুলাস অফ -2 এজন্য যখন অজানা রাশি থাকবে তোমাকে বললো যে p of xy বিন্দু থেকে x অক্ষের দূরত্ব তাহলে p of xy বিন্দুটা তো এই পাশে থাকতে পারে p of xy বিন্দুটা এই পাশে থাকতে পারে তাহলে এই দূরত্বটা কত এই দূরত্বটা হইছে y এটাকে আমরা মডুলাস y দ্বারা প্রকাশ করব এই দূরত্বটা হইছে y এই দূরত্বটা এখানে y নেগেটিভ এইজন্য এটাও মডুলাস অফ y দ্বারা প্রকাশ করব বিন্দুটা কোন চতুর্ভাগে আছে এটা আমরা জানি না বিধায় মডুলাস ব্যবহার করব আর যদি জানা থাকে যে একদম নির্ধারিত ওখানেই আছে
সেই ক্ষেত্রে আমরা মডুলাস ব্যবহার করব কি করব না তখন সিদ্ধান্ত নিতে পারবো, অর্থাৎ পজিটিভ হলে মডুলাস ব্যবহার না করলেও চলবে। দশ নাম্বার, পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব হবে মডুলাস এক্স, এক্স এর মানের পরম মান। এক্স অক্ষের দূরত্ব বললে মডুলাস ওয়াই, ওয়াই অক্ষের দূরত্ব বললে মডুলাস এক্স। পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে কিউ অফ 3 2 বিন্দুর দূরত্ব। কিউ অফ 3 2 বিন্দুর দূরত্ব। root over x minus 3 whole square y minus 2 whole square। এটা হচ্ছে কিউ অফ 3 2 বিন্দুর দূরত্ব। একে যদি একটু সরল করি তাহলে এভাবে লেখা যায় x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 4, এইভাবে লেখা যায়। রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13। প্রশ্ন মতে এই দূরত্ব আর এই দূরত্ব সমান। প্রশ্ন মতে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 equal to modulus of x। আমরা যদি এটা উভয় পক্ষে বর্গ করি, বর্গ করলে এইভাবে লিখতে পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইকুয়াল টু মডুলাস অফ x এর বর্গ করলে মডুলাস আর দরকার পড়ে না, কারণ আমরা মডুলাস ব্যবহার করছিলাম পজিটিভ নিশ্চিত করার জন্য। বর্গ করলে পজিটিভ নিশ্চিত হয়, এই কারণে আমরা এখানে শুধু x স্কয়ার লিখতে পারি। এই x স্কয়ার যদি এর পাশে নিয়ে আসি, x স্কয়ারের সাথে বাদ যায়, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অতএব y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইকুয়াল টু 0। দেখো এটার ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবাইকে এটা বুঝো? জি স্যার। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এই অধ্যায়ে? দেখো এই স্যার অধ্যায় থেকে 11 নম্বর অধ্যায়টা 11 নম্বর অঙ্কটা আছে। 11 নম্বর এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ হইছে 2 - 1, বি -4 2, সি 2 5। ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো। মধ্যমা এডি কত এটা বের করতে হবে।
ধরো এভাবে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক বলা হচ্ছে 2, -1। এটা ধরো এ বিন্দু 2, -1। বি বিন্দুর স্থানাঙ্ক -4,2 -4,2। সি বিন্দুর ব্যাপারে বলা হয়েছে 2,5। এটা এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক A2 -1, B -4,2, C25। আমরা এখন বের করব এডি মধ্যমা। এ থেকে ডি পর্যন্ত যদি একটা মধ্যমা আঁকা হয়, এই মধ্যমাটা কত এটা আমরা বের করব। এই বিন্দুটা ডি বিন্দু, অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু যদি ডি হয়, এই এ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত যদি আমরা একটা রেখাংশ টানি, এই রেখাংশটাই হচ্ছে এই এবিসি ত্রিভুজের একটা মধ্যমা। মধ্যমা তো সবাই চিনো, মধ্যমার ব্যাপারে কার কোনো প্রশ্ন আছে? এই মধ্যমা বিভিন্ন ভাবে বের করা যায়, মানে একটা পদ্ধতি হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে, আর একটা পদ্ধতি আছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে কিভাবে করবা এটা একটু বলে দিতেছি যে এইভাবে করা যায়, কিন্তু পদ্ধতিটা অনেক বড়, এজন্য আমরা ওইভাবে করব না। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হচ্ছে এরকম যে এবি এর বর্গ প্লাস এসি এর বর্গ ইকুয়াল টু 2 ইনটু এডি এর বর্গ প্লাস বিডি এর বর্গ। এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এখানে যে স্থানাঙ্ক দেওয়া আছে তাতে এবি বের করা যায়, এবং সেখান থেকে এবি এর বর্গ এখানে বসাইতে পারবো, এসি এর বর্গ এখান থেকে বের করে এখানে বসানো যাবে, এডি আমরা বের করব। আর বিডি এর বর্গ কত হবে? বিসি বের করতে হবে আগে। বিসি বের করার পরে বিসি কে অর্ধেক করতে হবে, অর্ধেক করলে বিডি পাওয়া যাবে, সেই বিডি এর বর্গ কত সেটা এখানে বসাবো। এরপরে এটাকে সমাধান করলেই এখান থেকে এডি পাওয়া যাবে। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিটা তোমাদের জন্য একটু বড় হবে। এর থেকে আর একটা সহজ পদ্ধতি আছে, আমরা ওই সহজ পদ্ধতিটা ব্যবহার করি। সহজ পদ্ধতি হচ্ছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি এইভাবে জানা থাকে যে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, এইভাবে যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, এই ক্ষেত্রে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে এই দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। দেখো এটা বুঝতে পারছো কিনা? এটা কিভাবে আসে সেটাও একটু আলোচনা করে দেই। x অক্ষ y অক্ষ, এখানে একটা বিন্দু নিলাম, এটা এ বিন্দু, এটা x1 y1, আর এখানে একটা বিন্দু, এটা b অফ x2 y2। এভাবে যদি আমরা লম্ব আঁকি, এটা হবে x1, এটা হবে y1। এখানে লম্ব আঁকলে এই পুরোটা হবে y2, এটা হবে x2, এটা হবে y1। এখানে লম্ব আঁকলে, এই ক্ষেত্রে আমরা কাজ করি, সেটা হলো এই বিন্দু থেকে এটার উপর একটা লম্ব আঁকে, মধ্যবিন্দুটা এখানে মধ্যবিন্দু নিলাম, মধ্যবিন্দু থেকে এটার উপর একটা লম্ব আঁকলাম। এই ক্ষেত্রে দেখো আমি যদি এই বিন্দুর সাথে এই বিন্দুটার স্থানাঙ্ক তাহলে কত হবে? দেখো এই বিন্দুটা হলো এই বরাবর অর্ধেক, আমি যদি এখানে এটা যোগ করি
এখানে একটা ত্রিভুজ পাওয়া যায়। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই বিন্দুটা হচ্ছে এই দুইটা বিন্দুর মাঝখানে আছে, এই বিন্দুটাও ঠিক এই দুটো বিন্দুর মাঝখানে থাকবে। এই রেখাটা যেহেতু এটা সমান্তরাল, এটার মধ্যবিন্দু দিয়েই যাবে, এবং এই মধ্যবিন্দু দিয়ে গেলে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হবে, এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হবে। এই ক্ষেত্রে এই দূরত্বটা যদি x2 হয় আর এটা যদি x1 হয়, এই বিন্দুটার x1 হবে এই দুটার গড়, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এরকম হর থেকে যাবে, এই দুটার গড় মানে যাবে। ঠিক এইভাবে y অক্ষের ক্ষেত্রেও এটা এই বরাবর যেহেতু উপরে এতটুকু করছে, এখান থেকে যদি এদিকে লম্ব আঁকি, এটা ওইভাবে মধ্যবিন্দুতে মিলবে, আর এই দুইটা বিন্দুর গড় মান হবে এটা, এই দুইটা বিন্দুর স্থানাঙ্কের গড় মান হবে এটা। এই হিসাবে আমরা এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? ডি বিন্দুর স্থানাঙ্কটা হবে ডি অফ 2 - 4 divided by 2, 5 + 2 divided by 2, এটা হলো ডি বিন্দুর স্থানাঙ্ক, ইকুয়াল টু এখানে কত আসে? 2 - 4, এটা -2 অর্থাৎ -1, এখানে আসবে 7/2। ডি বিন্দুর স্থানাঙ্ক জানলাম বিসি বার মধ্যবিন্দু, অতএব মধ্যমা এডি ইকুয়াল টু √2 + 1 হোল স্কয়ার -1 - 7/2 হোল স্কয়ার, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এত একক। দেখো এটি সূত্র অনুযায়ী লেখা হয়েছে কিনা? হোল স্কয়ারটা দেন নাই স্যার। ও বর্গ দেই নাই। এখন দেখো সূত্র অনুযায়ী ঠিক আছে। ইকুয়াল টু এখানে কত আসতেছে? 9 প্লাস, এটা যদি আমরা লসাগু করি এখানে হবে -2 - 7 অর্থাৎ -9, বর্গ করলে হবে 81 ডিভাইডেড বাই 4, 81 ডিভাইডেড বাই 4 এত একক। দেখো এটা কি বুঝতে পারছো? এ পর্যন্ত কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। ইকুয়াল টু √2 লসাগু হবে 4, এখানে 36 প্লাস 81 এত একক। 81 আর 36 যোগ করলে কত হয় দেখো? স্যার 117। 117। তাহলে এডি ইকুয়াল টু √2 117/4 এত একক। দেখো ক্যালকুলেশন করে ভুল না থাকলে এটাই উত্তর। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার এখানে একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এখানে তো আপনি মধ্যবিন্দু দিচ্ছেন বললে এই সূত্রটা ইউজ করে ব্যবহার করতে পারছেন। এখন যদি আর এখানে ভর কেন্দ্র বের করতে বলতো, তাহলে ভর কেন্দ্রের মান কিভাবে বের করতাম? ভর কেন্দ্র বের করতে বললে সেক্ষেত্রেও সূত্র আছে, ওই সূত্রটা তোমাদের মানে ওই সূত্রটা কি, ওইটা সূত্রটা আমি এখানে লিখে দিতেছি, কিন্তু এটার প্রমাণ করতে চাইলে তোমাদের ওই অন্তর্বিভক্তিকরণ সূত্র আছে, ওইটা 11-এ পড়ানো হবে। অন্তর্বিভক্তিকরণ সূত্র, ওই সূত্র ব্যবহার করতে হয় ভর কেন্দ্র বের করার জন্য। তবে এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা ভর কেন্দ্রের সরাসরি সূত্র ব্যবহার করতে পারো। আমি সূত্রটা লিখে দিই। এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক যদি x3 y3 হয়, সেক্ষেত্রে এটার ভর কেন্দ্র জি এর স্থানাঙ্ক x1 প্লাস
x2 plus x3 divided by 3, y1 plus y2 plus y3 divided by 3, এটা হবে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। যদি এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x1 y1 x2 y2 x3 y3 হয়, সেক্ষেত্রে ভর কেন্দ্রের স্থানাঙ্ক এমন হবে। এটা সরাসরি ব্যবহার করা যাবে? এটা সরাসরি ব্যবহার করবা, কারণ তোমাদের এখানে ওই সূত্র নাই, আর 11 এর ছাত্ররাও এটা সরাসরি সূত্র হিসেবে ব্যবহার করে। আর স্যার যদি ভর কেন্দ্র না বলে বলতো যে এত ইস্টু এত অনুপাতে বিভক্ত করে, তখন? হ্যাঁ, সেটা অন্তর্বিভক্তিকরণ সূত্রটা দরকার পড়বে, যেহেতু তুমি প্রশ্ন করছো সেই হিসেবে সূত্রটা আমি লিখে দিই। ধরো এটা এ বিন্দু, এটা x1 y1, বি বিন্দু x2 y2, এই AB এর উপরস্থ একটা বিন্দু যদি সি বিন্দু হয়, আর সি বিন্দুটার যদি এমন হয় যে এই AB কে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এমন যদি হয় যে এটা AC:BC equal to m1:m2, এইরকম যদি হয়, ভালোভাবে খেয়াল করো, x1 y1 x2 y2 এই দুইটা বিন্দুর সংযোগ রেখার উপর সি একটা বিন্দু, এই সি বিন্দুটা যদি এমন হয় যাতে AC:BC equal to m1:m2 এইরকম যদি বিন্দু হয়, সেক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্কটা হবে c of m1x2 plus m2x1 divided by m1 plus m2, m1y2 plus m2y1 divided by m1 plus m2, এটা হবে সি বিন্দুর স্থানাঙ্ক। মনে রাখার সুবিধার জন্য এই পাশের অংশ হইছে m1, এই পাশের অংশ হইছে m2, m1 গুণ হবে x2 এর সাথে, m2 গুণ হবে x1 এর সাথে, m1x2 plus m2x1 divided by m1 plus m2। y এর মানের ক্ষেত্রেও m1 গুণ হবে y2 এর সাথে, এই পাশেরটার সাথে, m1 গুণ হবে y2 এর সাথে, m2 গুণ হবে y1 এর সাথে divided by m1 plus m2। দেখো প্রশ্ন আছে কিনা? সময় কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। ফাহাদ কিছু বলবা? স্যার এইখানে যে m1 আর m2 এর মানটা আছে, হ্যাঁ, এখানে যদি আমাদের যেহেতু জানি ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এখানে যদি এই মানটা সূত্র দিয়ে ওটা বের করা হয়েছে, এই সূত্র দিয়েই বের করা হয়েছে, ঠিক আছে? এই সূত্র দিয়েই ওই সূত্রটা তৈরি করা হয়েছে। আর কোনো প্রশ্ন? ফাহাদ আর কিছু বলবা? নো স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার m1 আর m2 এর বিষয়টা একটু আরেকবার বুঝিয়ে দিবেন। হ্যাঁ, এই যে a থেকে c এর দূরত্ব, b থেকে c এর দূরত্ব, ধরো a থেকে c এর দূরত্ব হইছে 20 একক, b থেকে c এর দূরত্ব ধরো 30 একক, অর্থাৎ AC equal to 20, BC equal to 30, AC is to BC equal to 20 is to 30 equal to say 2 is to 3। এখানে m1 হইছে 2 আর m2 হইছে 3। এখন এই 2 গুণ হবে x2 এর সাথে আর 3 গুণ হবে x1 এর সাথে। এই পাশের অংশের অনুপাতটা গুণ হবে এটার সাথে, এই পাশের অংশের অনুপাত গুণ হবে এই পাশের বিন্দুর সাথে। রাতুল কোনো প্রশ্ন আছে?
না স্যার, বুঝতে পারছি। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে অথবা এই চ্যাপ্টারে আরো কিছু করাই দেওয়ার দরকার পড়ে প্রশ্ন করো, তোমাদের আর 5 মিনিট সময় আছে। তাহলে আর কারো কোনো প্রশ্ন নাই? ধ্রুব কিছু জিজ্ঞাসা করবা? ধ্রুব, ধ্রুবর কোনো প্রশ্ন আছে? মাহির, দাইয়াম কিছু জিজ্ঞাসা করবা? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো বলো, তাড়াতাড়ি বলো। স্যার যদি একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকে হ্যাঁ, এবং ওই সরলরেখার উপর মূল বিন্দু থেকে কোনো লম্ব আঁকা হয়, তাহলে লম্বটার দূরত্ব কিভাবে বের করবো? কোন সরলরেখার উপরে যদি আবার বলো তো কি বলছে প্রশ্নটা? স্যার দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু যোগ করে একটা সরলরেখা হইলো। হ্যাঁ, এখন ওই সরলরেখার উপর মূল বিন্দু থেকে একটা লম্ব আঁকবো, ওই লম্বটার দূরত্বটা কিভাবে বের করবো? ওই রেখার উপরে মূল বিন্দু থেকে একটা লম্ব আঁকছো, লম্বের দূরত্বটা কিভাবে বের করবা সেটা? হ্যাঁ স্যার। ও আচ্ছা, শোনো, ওইটা বের করার জন্য সূত্র আছে। ওইটা বের করার জন্য সূত্র আছে, ওইটা 11-এ পড়ানো হয়, ওই সূত্র তোমাদের পড়ানো হয় না। ধরো এখানে একটা সরলরেখা সমীকরণ আছে ax + by + c = 0। এটা একটা সরলরেখা। সরলরেখার বাইরে একটা বিন্দু আছে x1 y1। এই বিন্দু থেকে এই সরলরেখাটার উপরে একটা লম্ব আঁকতেছি। এই লম্ব দূরত্বটা আমরা বের করতে চাই। এটা বের করার জন্য আমরা একটা সরাসরি সূত্র ব্যবহার করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো তোমরা এই 11 অধ্যায়ের শেষের দিকে যেটা আছে ওখানে সরলরেখার সমীকরণ আছে কতগুলো, যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কিভাবে হয়, তারপরে এইরকম বেশ কিছু ওখানে প্রশ্ন আছে, সরলরেখার সমীকরণ আছে। সেই ক্ষেত্রে এই রেখাটার সমীকরণ বের করতে হবে। এই রেখাটার সমীকরণ বের করার পরে ওই সমীকরণের সাথে এই সমীকরণ সমাধান করলে এই বিন্দুর স্থানাঙ্ক বের হবে। এই বিন্দুর স্থানাঙ্ক বের করার পরে আর এই বিন্দুর স্থানাঙ্ক তো দেওয়াই আছে, তখন ওই √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এটা একটা সূত্র। এছাড়া সরাসরি যদি তুমি বের করতে চাও, যেটা অবজেক্টিভের জন্য দরকার এমন যদি হয়, সেক্ষেত্রে সূত্রটা হলো এরকম। তুমি এই রাশিটার বাম অর্থাৎ এই সমীকরণের বাম পক্ষ এখানে লেখো, তবে এই x এর পজিশনে x1, y এর পজিশনে y1 বসিয়ে লেখো। এই ax1 + by1 + c, আর নিচে হবে √(x এর সহগের বর্গ a² + b²। এটার মডুলাস, কারণ এই রেজাল্টটা নেগেটিভ আসতে পারে, এই জন্য মডুলাস দিতে হবে। এটা হলো x1 y1 বিন্দু থেকে ax + by + c এর দূরত্বের সূত্র। এটা অবজেক্টিভের জন্য তুমি মনে রাখতে পারো। স্যার আপনি যে প্রথম সূত্রটার কথা বললেন, যে প্রথম যেভাবে বের করতে পারতাম সমীকরণ দিয়ে, ওই সমীকরণ বের করে, কিন্তু স্যার সেই ক্ষেত্রে তো কিছু শর্ত লাগতো, ওগুলো যদি না দেওয়া থাকতো, ঢাল লাগতো। হ্যাঁ, ঢাল লাগবে, তুমি এইটা থেকেও ঢাল বের করতে পারবা। এটা ঢাল হইছে -x এর সহগ ভাগ y এর সহগ, আর এইটা ঢাল কত হবে? এইটা ঢাল হবে -1 তত, কারণ হইছে দুইটা রেখা লম্ব হইলে তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। দুইটা রেখা লম্ব হইলে তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, সময় আছে আর 1 মিনিট, সময় প্রায় শেষ। তাহলে তোমাদের কোনো প্রশ্ন নাই? আইসিটি মন্ত্রণালয়ের যারা আছেন তাদের যদি ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, আমার মনে হয় বললে একটু ভালো হয়। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমি আলী আসগর নাসির, আমি আইডিয়া প্রজেক্টের অ্যাসোসিয়েট ডকুমেন্টেশন হিসাবে রয়েছি। ছাত্ররা তোমরা যারা অ্যাটেন্ড করেছো, বেশ আমরা খুব আনন্দিত যে তোমরা এই অনলাইন প্ল্যাটফর্মে জয়েন করেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আইডিয়া প্রজেক্টের পক্ষ থেকে। আমরা এর মাধ্যমেই এভাবেই একটা সময় ডিজিটাল বাংলাদেশের রূপায়ণ করতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার ক্লাসটা খুবই ফ্রুটফুল ছিল, খুবই ফ্লুয়েন্ট ছিল। আমরা আপনার কাছে খুবই কৃতজ্ঞ স্যার।
আপনাদেরকেও ধন্যবাদ, ছাত্রদেরকেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম স্যার। স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।